নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই অনলাইন প্রেডিকশনটির শুরুর সূচনাতেই জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, অনলাইন প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাওয়ার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি এমন কোন স্থানে আছি, দেখা গেল নেট কানেকশন নেই বা আমি ভীষণ বিজি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আর যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন জানা না থাকে তাহলে চোখের কর্নিয়ার ছবি, অর্থাৎ চোখটাকে বড় বড় করে দু চোখেরই যে কালো অংশটা যেন পরিষ্কার করে দেখা যায়, যাকে আমরা মনি বলি, সেই ছবিটা পাঠিয়ে দেবেন। কেননা কালপুরুষ ছক দ্বারা কিন্তু 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব, এটা এতদিনে আপনারা জেনে গেছেন। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যারা যারা আমাকে ভালো মতন ফলো করেন, হয়তো একটা দুটো অনুষ্ঠান দেখেছেন বা টেলিভিশনের অনুষ্ঠান দেখেছেন, সেখান থেকে ইউটিউব নাম্বার পেয়েছেন বা আমার যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা পেয়েছেন, আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু আমি হ্যান্ডেল করি না এখন। আমার হোয়াটসঅ্যাপটা আমার পিএ হ্যান্ডেল করে এবং আমার কিন্তু আমার মানে এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9903136903, আর আমার বুকিং নাম্বার বা আমার অফিস নাম্বার তো আলাদাই। আমার যতটুকু মনে হয় এই জাতকটি কিন্তু ভালো মতন আমাকে না বুঝে, না শুনে, অবজার্ভ না করেই কিন্তু একটি দুটি প্রেডিকশন দেখেছে, শুনেছে এবং মনে হয়েছে মিরাকেল ম্যাজিক বা একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে তার মনের মধ্যে, চেতনার মধ্যে, এবং তার অনেক মানে প্রশ্নবোধক চিহ্ন আছে। সেই প্রশ্নবোধক চিহ্নগুলোকে কিন্তু ডট চিহ্নে রূপান্তরিত করার জন্য সে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কেননা কেউ যখন আমাকে ভালো মতন অবজার্ভ করে, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিকে ভালো মতন জানে, বোঝে, তারপর যখন আমার কাছে যখন কেউ প্রেডিকশন করতে বলে, তখন কিন্তু তার ল্যাঙ্গুয়েজটাই আলাদা হয়। আমাকে এই সমস্ত শিখিয়ে লাভ নেই। তাই জন্য এই জাতকটি ভালো মতন আমাকে জানে না, চেনে না, বোঝে না, কিছু জানে না, একদম আমি গ্যারেন্টি সহকারে বলে দিতে পারি। শুধুমাত্র ওই যে বললাম যে এনার কাছে প্রেডিকশন করালে প্রশ্নবোধক চিহ্নগুলো ডট চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে, তাই জন্যই কিন্তু প্রেডিকশন করাচ্ছে। একটা কথা, আমি এই নিয়ে বেশি কথা একদম বলবো না, অনেক কিছু বলার ছিল এই জাতককে, কিন্তু আমি একটি কথাও এখন বলবো না, কেননা প্রেডিকশনটি করবো বেকার বেকার শব্দ খরচ করা আমি অপ্রয়োজনীয় বলে মনে করছি। শুধু আমি একটি কথাই কিন্তু বারবার ধরে বলবো যে আমাকে ভালো মতন অবজার্ভ করাটা কিন্তু ভীষণ প্রয়োজন, আমাকে ভালো মতন জানাটা কিন্তু ভীষণ প্রয়োজন। তা না হলে আমি কিন্তু কখনো যে প্রেডিকশনটা করব সেই প্রেডিকশনটার মধ্যে দিয়ে তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করতে পারবো না। আর আরেকটা কথা আমি অবশ্যই বলি যে শুধু তুমি বলে নয়, অনেকেই বলে যে ফোনে আপনি কেন অনলাইন প্রেডিকশন করান না, আপনি কেন ভিডিও কলিং করেন না, আপনি কেন যে কোনো কলিং করেন না। প্রথমে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে রামশাস্ত্রী, শ্যামশাস্ত্রী, রহিম শাস্ত্রীর মতন সুমন্ত বাবু নয়। আমি যখন কারোর অনলাইন প্রেডিকশন করি বা চেম্বার প্রেডিকশন করি, প্রথমত হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে কি প্রেডিক্টর, তার কাছে যখন আসছো সে প্রেডিকশনের মধ্যে দিয়ে তোমার নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করবে। তার কারণ পজিটিভিটিটাকে কিন্তু রেকটিফিকেশনের প্রয়োজন নেই। এবার যখন নেগেটিভিটিটা ফাইন্ড আউট করবে
এবং সেটাকে শর্ট আউট রাস্তা বলে দেবে, তখন কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে এর পেছনে গ্রহের অবস্থান এভরিথিং কিন্তু সে ক্যালকুলেশন করে, যেমন আজকে আমি করব। সুতরাং আমি যদি কাউকে ফোনের মধ্যে দিয়ে বলি তাহলে তাকে আমি কখনো বোঝাতে পারবো না। আমার নিয়ম নীতির মধ্যেই পড়ে যে আমার কাছে সামনাসামনি আসুক বা অনলাইনেই প্রেডিকশন করুক, এই প্রবলেমটা তোমার হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, কি করলে এটাকে শর্ট আউট করা যাবে, এভরিথিং ডিটেলিং করি, যেটা কখনো কোনো মতে ফোনে করা যাবে না, আর কখনো কোনো মতে কিন্তু ভিডিও কলিং এর মধ্যে দিয়ে করা যাবে না। তাই জন্য রাম, শ্যাম, যদু, অথর্ব, রহিম শাস্ত্রীর সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আর তাই জন্য বারবার ধরে বলছি, আমাকে ভালো মতন দেখুন, ভালো মতন বুঝুন। যদি মনে হয় আমার কাছে স্যারেন্ডার করবেন তবেই আমার কাছে আসুন, নয়তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোলজার আছে, যে কারোর কাছে যেতে পারেন। আমি তো একটিবারের জন্য বলিনি আমার কাছে আসুন। অনেকে এমন আছেন যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান, তাদেরকে জানিয়ে রাখি আমার বুকিং নাম্বার হচ্ছে 7003055489। আবার বলছি 7003055489, এবং আরেকটা নাম্বার হচ্ছে 8336856996, 8336856996। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করবেন। আর আপনাদের জানিয়ে রাখি যে আমার অনলাইন ফিস কিন্তু আমার এই যে অনলাইন প্রেডিকশনের ফিস হচ্ছে 3000 টাকা, আর চেম্বার ফিস হচ্ছে 1500 টাকা। 1500 টাকাটা হচ্ছে আমার চেম্বার ফিস, আর 3000 টাকাটা হচ্ছে আমার অনলাইন ফিস। কেমন? যদি আপনারা চেম্বারে আসতে চান তাহলে আবার বলছি, সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে আমার অফিস নাম্বারে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন 7003055489 এবং 8336856996। এই জাতকটি জানে না, আমি জানি যে জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। আমি তোমাকে অবশ্যই জানাবো যে আজকের প্রেডিকশনটিতে আমি কিন্তু জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে জানাবো না। যদি তোমাকে এইগুলো জানতে হয় তাহলে আমার যে কোনো 3, 4, 5, 6টা অনলাইন প্রেডিকশন শুনলে, দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। সেখানে একদম ডিটেইলসে কিন্তু বলা আছে যে জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। কিন্তু এটা তোমার মারাত্মক ভাবে জেনে রাখার প্রয়োজন আছে যে জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা হয় না। জন্মছক দ্বারা আমি কোন রুটে গেলে, কোন দিকে গেলে আমি সফল হতে পারি, কতটুকু সফল হতে পারি, কতটুকু ব্যর্থ হতে পারি, আমার ব্যক্তিগত জীবনে আমি কতটুকু হ্যাপি হতে পারি, বা আমার দেখা গেল প্রফেশনাল ফিল্ডে আমি কতটা হ্যাপি হতে পারি, সাকসেসফুল লাইফ লিড করতে পারি, কি প্রোডাক্ট নিয়ে কাজ করলে বা কোন জায়গাটায় আমি হিট করলে আমি সফল হতে পারি, এই আমার জীবনের যা যা কিছু আছে, যেগুলোকে সো কল্ড লৌকিক ভাষায় আমরা বলি নিয়তি, ভাগ্য, লাক, সে এইটা কিন্তু রিপ্রেজেন্ট করে জন্মছক। কিন্তু যেগুলো আমার পাওয়ার আছে, আমার 24 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে গেল, সেইটা আমি পাচ্ছি না। তাহলে কেন পাচ্ছি না, কিসের জন্য পাচ্ছি না, এইটাকে যদি জানতে হয় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্যালকুলেশন মাস্ট। তাই জন্য প্রেডিকশন করা হয় কিন্তু সবসময় স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে, শুধু ভাইব্রেশনের মধ্যে দিয়ে, পার্সেন্টেজের মধ্যে দিয়ে কিন্তু জন্ম ছকটাকে নিয়ে নেওয়া হয়। আমার কি পাওয়ার ছিল, কি পেয়েছি, কেন আমি পেলাম না, আমার দেখা যাচ্ছে সফল হওয়ার কথা ছিল কিন্তু কেন আমি সফল হতে পারলাম না, এই যে কি কেন প্রেডিকশন এবং তার উত্তর ফাইন্ড আউট করা, সেটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়েই করতে হয়। সর্বপ্রথম আমি জন্মছকটি বলবো। এই জাতকের আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্কট রাশি এবং কন্যা লগ্ন, কন্যা লগ্ন এবং কর্কট রাশি। 1 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 2 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 3 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে, 4 নম্বর ঘরে বুধ, শনি, সূর্য, ইউরেনাস এবং নেপচুন বসে রয়েছে, 5 নম্বর ঘরে শুক্র বসে রয়েছে, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে রাহু এবং বৃহস্পতি, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে,
12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায়, অর্থাৎ আজকের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে গ্রহের যে অবস্থান, তাহলেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 1 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 2 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 3 নম্বর ঘরে শনি বসে রয়েছে, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে রবি এবং মঙ্গল বসে রয়েছে, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে বৃহস্পতি এবং রাহু বসে রয়েছে, 8 নম্বর ঘরে বুধ এবং শুক্র বসে রয়েছে, 9 নম্বর 10 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে ইউরেনাস এবং চন্দ্র বসে আছে, 12 নম্বর ঘরে কিন্তু নেপচুন বসে আছে। কেমন? প্রথম যে প্রশ্নটি এই জাতকটি করেছে সেটা হচ্ছে তার ক্যারিয়ার সম্পর্কে, প্রফেশনাল লাইফ সম্পর্কে। প্রথমেই আমি জানিয়ে রাখি যে কেতু একটি ছায়া গ্রহ। কেতু রাহু ছায়া প্ল্যানেট এবং ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। ইউরেনাস নেপচুন প্লুটো এটা কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে আমাদের স্যাটিসফ্যাকশনকে। কেতু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু পজিটিভ অর্থে আমরা স্যাটিসফাই জীবন ধারণ করি, আর কেতু যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমরা স্যাটিসফ্যাকশন লাইফ লিড করতে পারি না। এখন কেতু এমন একটা প্ল্যানেট, কেতু এবং রাহু, যার নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই। যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ, এবং যার সাথে বসে রয়েছে সেই ঘরের সেই গ্রহটির পাওয়ারের উপর তার শক্তি বা দুর্বলতা নির্ভর করে। যার সাথে এই কেতু এবং রাহু এই ছায়া প্ল্যানেট বসে থাকে, তারা যদি পজিটিভ হয়, তারা যদি শক্তিশালী হয়, তাহলে এই ছায়া প্ল্যানেট গুলোও কিন্তু শক্তিশালী হয়ে যায়। আর তারা যদি দুর্বল হয় তাহলে কিন্তু এই যে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট গুলোও কিন্তু দুর্বল হয়ে যায়। তাহলে কেতু কিন্তু কোথায় বসে রয়েছে? লগ্নে বসে রয়েছে। স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ লগ্নে বসে রয়েছে। লগ্ন মানে ভিত, স্থাপত্য, যার উপর আমি বেড়ে উঠছি। আমার যে ভিত, আমার যে স্থাপত্য, সেটাকে কিন্তু লগ্ন মানা হয়। তাহলে বিশেষ করে লগ্ন বলতে শরীরকে বোঝানো হয়। শরীর মানে হচ্ছে এখানে পরিকাঠামো, শরীর মানে হচ্ছে এখানে ভিত, স্থাপত্য। শরীর মানে আমাদের এই ফিজিক্যাল শরীরকে কিন্তু বলা হয় না। আমাদের যে পুরো জীবনটা, আমাদের জীবনের যে চিন্তাধারা, আমাদের জীবনের যে অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশন, এভরিথিং যার উপর নির্ভর করছে, যার উপর দাঁড়িয়ে থাকছে, তাকেই ভিত বলা হচ্ছে। সেটা হচ্ছে লগ্ন। তাহলে লগ্ন কন্যা লগ্ন, সুতরাং বুধের ঘর। সেই বুধ কিন্তু সূর্য এবং শনির আন্ডারে চলে গেছে। তাহলে সূর্য এবং শনির যে একত্রীকরণ, সেটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, এটা আমরা সবাই জানি। কেননা দুটো বিপরীতমুখী কিন্তু প্ল্যানেট। কিন্তু তার মধ্যে যখন বুধ চলে গেছে, তাহলে বুধ এক্ষেত্রে কিন্তু এমনিতেও 4 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে বসে থাকার জন্য নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে। তাহলে কেতু কিন্তু এখানে নেগেটিভ হয়ে গেল। সুতরাং লগ্নে যখন নেগেটিভ কেতু বসে থাকে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু একটা কথা বলা যায় যে আমি আমার জীবনে সবকিছু পেতে পারি। আমার অর্থ পাওয়া, আমার বৈভব পাওয়া, আমি একটা উঁচু লেভেলে ঘোরাফেরা করছি, সেইগুলো আলাদা। আর মেন্টাল স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই হওয়ার জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা এই জাতকের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে ফার্স্ট। কিন্তু এর যদি প্রফেশনাল জায়গাটা লক্ষ্য করা যায়, ক্যারিয়ার লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই কিন্তু 1-6-10 কানেকশনকে দেখতে হবে। তাহলে 10 নম্বর ঘরটাও কিন্তু মিথুনের ঘর, তার অধিপতি গ্রহ কিন্তু বুধ, সেও কিন্তু সূর্য এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে এলো। আমি যদি আবার 6 নম্বর ঘরটা দেখি, সেটা কিন্তু কুম্ভের ঘর। তাহলে কুম্ভের অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে শনি কিন্তু সূর্যের সাথে বৃহস্পতির ঘরে 4 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু 1-6-11-12 ক্যালকুলেশন দ্বারা 11টা ঠিক আছে, কিন্তু 1-6-12 ক্যালকুলেশন নেগেটিভ হয়ে গেল, যেখানে কিন্তু 10 নম্বর ঘরটাও কিন্তু, ক্ষেত্রের ঘরটাও কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো। 10 নম্বর ঘরটাও কিন্তু ইনজেক্ট হয়ে গেল, 10 নম্বর ঘরটাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে গেল এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের দ্বারা।
কিন্তু এই ছকের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেই ঘরটা সেটা হচ্ছে 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর কিন্তু কর্মফলের জায়গাকে বোঝাচ্ছে। আর আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, 7 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে রাহু বসে থাকা। এটা তার বিবাহিত জীবনকে নেগেটিভ করতে পারে, কিন্তু তার কর্মজীবনকে অত্যন্ত প্রভাবিত করবে। 11 নম্বর ঘর দ্বারা আমরা কর্মফলকে বুঝি, সেটা যে কোনো কর্ম হতে পারে, কেবল প্রফেশনালি কর্ম নয়, অন্তত কয়েক লক্ষবার বলেছি। তাহলে 11 নম্বর ঘরটা কিন্তু চন্দ্রের ঘরে চন্দ্র বসে রয়েছে, অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। এবং রাহু কিন্তু বৃহস্পতির সাথে বৃহস্পতির ঘরেই বসে আছে। সুতরাং এই ছকটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই জাতকের ক্ষমতা কিন্তু অনেক রয়েছে। এই জাতকের মানে 80% 90% চেষ্টা করছে, ও এখন যেই লেভেলের সফলতা পাচ্ছে সেটা কেবলমাত্র 30 থেকে 40%। ও যেই লেভেলের, সেই লেভেলের সফল কিন্তু এখনো হয়নি। তার কারণে দুর্ভাগ্য যোগ আমাকে ইনসিকিউর করে দেয়, আমার ব্যক্তিগত জীবনকেও ড্যামেজ করে দেয়। এবং আমি যতটা পাওয়ার অধিকারী, আমার যতটা প্রাপ্য পাওয়া সফলতা, আমি কিন্তু দেখা যায় তার 50%ও পাই না। আমি যে বললাম 80% পাওয়ার জায়গা দেখা গেল 30 থেকে 40% পেয়েছি। কিন্তু এই জাতকটির জীবনে প্রভূত উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে যদি এই দুর্ভাগ্য যোগকে খণ্ডন করে। দুর্ভাগ্য যোগ আমার কর্ম, আমি যতটা ফোকাস, আমি যতটা কর্ম করছি, কেননা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। কিন্তু এই দুর্ভাগ্য যোগ, এই এবিলিটিটা যতটা, ততটা আমি সফল হব, ইজুকেল টুটা আসছে না। তার কারণ দুর্ভাগ্য যোগটা কিন্তু ব্লক করে দিচ্ছে। আমার 80% পাওয়ার থাকলে আমি 30 থেকে 40% এর বেশি পাচ্ছি না। কিন্তু মারাত্মক রকমের ক্ষমতা সম্পন্ন ছেলে এবং অত্যন্ত কিন্তু মানে কি বলবো পজিটিভ মাইন্ডের ছেলে, এবং পজিটিভ মাইন্ডের মানে তার যে প্রফেশনাল লাইফ, কেরিয়ার যাকে বলে, সেখানে সফল হওয়ার জন্য তার মারাত্মক রকমের কিন্তু প্রচেষ্টা, লড়াই রয়েছে। এবং সেই অনুপাতে কিন্তু তার মস্তিষ্কের মধ্যে বুদ্ধিও রয়েছে, এডুকেশন রয়েছে, ইমপ্লিমেন্ট করার ক্ষমতা রয়েছে। কিন্তু আজকের দিনে সে কিন্তু 80% পাওয়ার থাকলে 60-70% পাবে না। তার কারণ হচ্ছে দুর্ভাগ্য যোগ কিন্তু সেই জায়গাটা ব্লক করে দিচ্ছে। বোঝাতে পারলাম? মনে রাখা দরকার, এই জাতকটির কিন্তু বিদেশে কর্ম করার জায়গা প্রবল লক্ষ্য করা যাচ্ছে, বিদেশের সাথে কানেকশনের জায়গা প্রবল লক্ষ্য করা যাচ্ছে, এবং বিদেশ ভূমিতে কিন্তু জমি কেনার জায়গা প্রবল লক্ষ্য করা যাচ্ছে, বিদেশ ভূমিতে কিন্তু বসবাসের জায়গা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জাতকটির কিন্তু আমি যদি দেখি কেরিয়ার সম্পর্কে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ব্রাইট ফিউচার আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু দুর্ভাগ্য যোগকে অফ করতে হবেই হবে। বিদেশে কর্ম করার জায়গা প্রবল আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু মনে রাখা দরকার 6369 কানেকশন, 10 নম্বর ঘরের বুধ যখন শনি এবং সূর্যের দ্বারা আক্রান্ত হয়ে যায়, তখন যেমন তার যে মানে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা অনুপাতে সে ততটুকু সফল যেমন হতে পারে না। সফল তো এ হবেই, কিন্তু যতটুকু ক্ষমতা সেই অনুপাতে ততটুকু সে সফল হতে পারে না। আজকের দিনে সে 80% সফল নয়, 30 থেকে 40% সফল, কিন্তু 80% সফল হওয়ার মতন যোগ্যতা তার রয়েছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সে যেখানে কাজ করে, যে অর্গানাইজেশনে, কেননা 6996 কেতু, চন্দ্র এবং বৃহস্পতি 95, রাহু এবং শুক্রের অবস্থান পরিষ্কার দেখা যাচ্ছে আইটি সেক্টরে কাজ করবে, এই ফিল্ডটাতে কাজ করবে, আইটিতে। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখানেই সে কাজ করছে, ভেরি নাইস। কিন্তু মনে রাখা দরকার, এখানে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কলিগসদের মধ্যে। কেমন সি অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধান। সি অক্ষর দিয়ে বললাম কিনা জানি না, সি অক্ষর দিয়ে যাদের নাম ভীষণ সাবধান। আর তোমার যে মানে প্রফেশনাল ফিল্ডে যারা তোমার মারাত্মক রকমের শত্রুতা, গুপ্ত শত্রুতা করবে, মানে বাইরে মিষ্টি ভেতরে তোমার খারাপ চাইবে,
এরকম প্রচুর কিন্তু ছেলে মেয়েরা আছে, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা যারা তোমার ক্ষতি করবে বেশিরভাগ কিন্তু আমি অপোজিট সেক্স থেকে লক্ষ্য করতে পারছি। সুতরাং মহিলা হইতে ভীষণ সাবধান। আর সূর্য এবং শনির অবস্থান 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর মানে ব্যক্তিগত জায়গা, কিন্তু যেহেতু 6369 কানেকশন, 12 নম্বর ঘরটাও রবির ঘর, সে শনি দ্বারা আক্রান্ত, ব্লেম পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে দোষ তুমি করবে না সেই দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং পরবর্তীকালে কিন্তু সম্মানহানি, পারিবারিক মর্যাদাহানি, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। তোমার বন্ধুর জায়গাটা নেগেটিভ তো আছেই, কিন্তু কর্মস্থানে অপোজিট সেক্স থেকে কিন্তু তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। আর সারা জীবনে কিন্তু মহিলা হইতেও তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। আমি আবার বলছি, বিশেষ করে কিন্তু তোমার কর্মের ক্ষেত্রে তুমি যদি সফলতা চাও, এবং তোমাকে কিন্তু ব্লেম দিয়ে দিতে পারে, ভুলভাল কথা বলতে পারে, পিএনপিসি করতে পারে, তোমার নামে মিথ্যে স্টোরি বানাতে পারে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আর বসের সাথে সঠিক মতন আন্ডারস্ট্যান্ডিং এর অভাবের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, আজকের দিনে না হলেও পরবর্তীকালে হয়ে যাবার জায়গা। কেননা রবি কিন্তু শনির আন্ডারে এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই বসের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করো। এবং আবার বলছি, শনি রবি কিন্তু ফাঁসিয়ে দেওয়ার জায়গা আছে, হ্যাঁ, ব্লেম দিয়ে দেওয়ার জায়গা আছে, মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি বলবে আমার তো এখনো হয়নি, যদি না হয় পরবর্তীকালে হবে। জীবনটা কেবলমাত্র তোমার এই 30 বছর, 35 বছর, 38 বছরের নয়, জীবনটা আরো অনেক বাড়স, এটা অবশ্যই মাথায় রেখো। এই যে দুর্ভাগ্য যোগের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, এই নেগেটিভিটিকে তুমি যদি না কাটাও, নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। কিন্তু মাথায় রেখো, তুমি প্রথমেই যদিও আমার পিএ ধরেছিল, কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে প্রথম সম্বোধন করেছিলে মিস্টার সুমন্ত বলছেন। সুতরাং এটা আমার কাছে একটা ভীষণ অপরাধ। কেননা আমি বারবার ধরে বলি, আমার কাছে যারা যারা সারেন্ডার করবে তারা আমার কাছে কিন্তু একদম সাদা কাগজ হয়ে মাথা নিচু করে আসতে হবে। তার কারণ আমার কাছে কেউ যদি সারেন্ডার না করে, তাহলে আমি কখনো তার প্রেডিকশন করি, কিন্তু কখনো তার রেকটিফিকেশন করি না। তার প্রবলেমটাকে ফাইন্ড আউট করি, কিন্তু কখনো শর্ট আউট করি না। যখনই কেউ আমার কাছে সারেন্ডার করবে, সে কখনো মিস্টার সুমন্ত বলতে পারে না। কেমন? তোমার এই যে নীতি নির্ধারণ, এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, এইগুলোকে যদি কাটাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার যে দুর্ভাগ্য যোগকে অফ করব। তার আগে আমাকে জানতে হবে তুমি তোমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, তুমি যেভাবে আমাকে দেখছো সেরকম ভাবে আমি কিন্তু, তুমি ফিস দিয়ে দিলে, স্যার বা সুমন্ত বাবু, মিস্টার সুমন্ত, আমি তো 3000 টাকা ফিস দিয়ে দিলাম, আমার প্রেডিকশন করুন। বারবার ধরে বলেছি, বহুবার বলেছি, আবারও বলছি, অর্থ দিয়ে আমাকে কেনা যায় না। তুমি আমার পিএ বলছিল যে তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বলছিলে কালকে আমি আপনার কাছে আপনাকে ফোন করবো, আমি প্রেডিকশন নিতে চাই। তুমি যদি মনে করে থাকো যে আমি ঘরের মধ্যে বসে থাকি, আর ঘরের মধ্যে বসে বসে মোবাইল দিয়ে কুটকুট কুটকুট করি আর আমার কোনো কাজ নেই, তাহলে সেটা ভুল মনে করছো। এর চেয়ে বেশি আমি তোমাকে আর আমার সম্পর্কে বলবো না। তার কারণ তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, মানে আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল দিকটাই জানো না, তাহলে ব্যক্তিগত দিক তোমাকে বলে লাভ নেই। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আমার সম্পর্কে জানে। চাইলেই আমাকে পাওয়া যায় না, অর্থ দিয়ে আমাকে কেনা যায় না, এটা কিন্তু মাথায় রেখো। এই হচ্ছে তোমার মানে কর্মের জায়গাটা অত্যন্ত পজিটিভ। দুর্ভাগ্য যোগ অফ করতে হবে, এবং সঠিক মতন যদি প্ল্যানিং করা যায়, বসের সাথে যদি সুসম্পর্ক রাখা যায়, এবং প্রফেশনাল এথিক্স নিয়ে যদি চলা যায়, ইমোশনালি যদি আমি কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে তোমার সফলতাকেও আটকাতে পারবে না। এবং আজকের দিনে তোমাকে লিখে দিচ্ছি যে বিদেশ ভূমিতে কিন্তু কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে তার সাথে এটাও লিখে দিচ্ছি, তুমি যদি এই নেগেটিভিটিকে অফ না করো, তাহলে জীবনে কোনোদিন তুমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু স্যাটিসফাই হতে পারবে না, এবং কর্মক্ষেত্রে সুরক্ষিত তুমি হতে পারবে না। আমাদের প্রত্যেকের তো, আমরা কেউ বলি 10,000 টাকায় তৃপ্ত, কেউ বলি 30,000 টাকায় তৃপ্ত, কেউ বলি 1 লাখ টাকায় তৃপ্ত স্যালারি, আবার কেউ বলি না আরো সফলতা, আরো সফলতা, আরো সফলতা। তোমার মধ্যে এই আরো সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য
এই দুর্ভাগ্য যোগকে অফ করা ভীষণ প্রয়োজন, না হলে ব্লক হয়ে যাবার জায়গা, আটকে যাবার জায়গা, সেখান থেকে বেরোবার জায়গাটা কিন্তু সঠিক মতন পাওয়া যাবে না। তার কারণ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। অ্যাস্ট্রোলজিক্যাল এই যে গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাহলে কিন্তু পুরোটাই আমার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটাকে যদি আমি, যেটা ব্লকড হয়ে রয়েছে, সেটাকে যদি সরিয়ে না দিই বা শর্ট আউট না করে ফেলি, তাহলে কখনো কিন্তু আমি সফল হতে পারবো না। তা সে যতই সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ হোপ। বুঝতে পারলাম? এইবার তুমি আমাকে বলেছো আমার কি বিয়ে হবে, কবে বিয়ে হবে, আমি এভরিথিং আসছি। প্রথমেই তোমাকে জানাই যে তোমার বয়স খুব একটা কম হলো না, এবং তুমিই বলেছো হোয়াটসঅ্যাপের মধ্যে দেখলাম যে আমার বিয়ে হয়নি, পাত্রীর খোঁজ চলছে, নানান কথা বলেছো, আমার বিয়ে হবে কি। কিন্তু তোমার যা বয়স, সেই বয়সে রীতিমতো মানে আমার কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত লম্বা একটা বাচ্চা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। তুমি বলেছো তোমার বিয়ে হয়নি, তার জন্য তুমি ধন্যবাদ দিও তোমার বিয়ে না হওয়ার কারণকে, ঈশ্বরকে নয়। কেননা গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস। নিয়তিকে, ভাগ্যকে, কাউকে নয়। কেননা নিয়তি ভাগ্যের মধ্যেও বিয়ে সেট করে হয়ে যাবার কথা ছিল, কিন্তু এখনো হয়নি। যে কারণের জন্য হয়নি সেটাকে তুমি তাহলে ধন্যবাদ দিও। তার কারণ প্রথমেই যেটা শনির কানেকশনের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে, শনিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন, এবং রাহুর দ্বারা কিন্তু 12 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 10 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর টোটালি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই ছকটার মধ্যে এই জাতকটির কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দুটো বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কোনো কারণে যদি তোমার 25 বছর বয়সে, 28 বছর বয়সে, 30 বছর বয়সে বিয়ে হয়ে যেত, 32 বছর বয়সে যদি বিয়ে হয়ে যেত, তাহলে লিখে দিতে পারি কোনো অ্যাস্ট্রোলজারের বাবার ক্ষমতা নেই সেটা রেকটিফাই করে সেই বিয়েটাকে সঠিক করত। তার কারণ সেই বিয়েটা ডিভোর্সের জায়গায় যেতই। তার কারণ যেটা প্রথমত হচ্ছে শনি এবং সূর্যের যে অবস্থান 4 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝি, 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার সাংসারিক জীবনকে বুঝি, 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার গৃহগত শান্তিকে বুঝি, 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার গৃহগত স্যাটিসফ্যাকশনকে বুঝি। তাহলে প্রথমত কিন্তু দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়েছে, আগেই যেটা বললাম সেটাও কিন্তু টাইপ অফ বাস্তুদোষ। আবার বলছি, বাস্তুদোষ মানে কখনো বাস্তুর দোষ হয় না। আমার ছকের মধ্যে বাস্তুর যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট যদি হয়ে থাকে, তাহলে আমি যদি চাঁদে জমি কিনে সেখানে বাড়ি করে থাকি, সেখানেও বাস্তুদোষ ক্রিয়েট হবে। এটাও কয়েক লক্ষবার বা কোটিবার বলা হয়ে গেছে। তাহলে এই ছকটার মধ্যে কিন্তু বিবাহ কেন্দ্রিক জটিলতা, মামলা মকদ্দমা, 498 কেস, আইন, আদালত, পুলিশি ঝামেলার জায়গা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শনি এবং সূর্য কিন্তু 6-9 কানেকশন একদম নেগেটিভ হয়ে গেছে। 7 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে রাহু বসে রয়েছে। একাধিক বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে স্টিল নাও এখন যে তোমার বিবাহ হয়নি, তার জন্য তুমি ধন্যবাদ জ্ঞাপন করো। বিবাহ হয়নি, বিবাহ হলে ডিভোর্সের জায়গা বা নেগেটিভ জায়গা আসতোই আসতো। তুমি বলেছো তোমার বিয়ে হয়নি, এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, যাক ছেলেটা বেঁচে গেল। এবং তোমার এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ না করা হয়, শনি, বুধ এবং সূর্যের অবস্থান, সেখানে বৃহস্পতি যা 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আবার তার সাথে রাহু বসে রয়েছে। 7 নাম্বার 4 নাম্বার ঘর একদম নেগেটিভ। বিবাহিত জীবনে গৃহগত শান্তি, গৃহগত সুখ কখনো কোনো মতে তুমি পাবে না। যদি মনে করো আমি তোমাকে ভয় দেখাচ্ছি, তাহলে ভয় দেখাচ্ছি, কিন্তু এটা আমি লিখে দিতে পারি, কখনো তুমি পাবে না। এবং মানে প্রথম বিবাহের জায়গা যেটি, সেটি অত্যন্ত নেগেটিভ। 498 কেস চলে আসার জায়গা, পুলিশি ঝামেলা, আইন, আদালত, এই ঝামেলা, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে নেগেটিভিটি গুলোকে যদি সঠিক মতন অফ করা হয়, কোনো যজ্ঞের মধ্যে দিয়ে নয়। কিন্তু আমি গ্রহের নেগেটিভিটি অফ করছি,
সে যে পিঠেই যাও আর যেখানেই যাও, কোনো যজ্ঞের মধ্যে দিয়ে নয়, কোন স্টোনের মধ্যে দিয়ে নয়। হাতে যদি কোনো স্টোন থাকে খুলে ফেলো, তার নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। কেমন? এটা সবসময় মাথায় রাখবে। কোন রকমের টুকটাক ভরংবাজির মধ্যে দিয়ে নয়, একদম সাইন্টিফিক মতে নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শুক্র 5 নাম্বার ঘরে বসে রয়েছে এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সে 9 নাম্বার ঘরটা বৃষর ঘর, 2 নাম্বার ঘরটা তুলার ঘর, অধিপতি গ্রহ শুক্র কিন্তু 5 নাম্বার ঘরে শুক্র শনির ঘরে বসে আছে, মকরের ঘরে বসে আছে। শুক্র কত পাওয়ারফুল হয়ে বসে রয়েছে। শুক্র দ্বারা আমরা আমাদের প্রেমজ জীবনকে, বিবাহিত জীবনকেও জানতে পারি। তাহলে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স শুক্র হচ্ছে কেন? বা এই 5 নাম্বার ঘরে বসে রয়েছে। 9 নাম্বার ঘর মানে কি? 9 নাম্বার ঘর মানে হচ্ছে আমার এই যে সংযোগ, সারা জীবনের সংযোগ। 2 নাম্বার ঘর মানে হচ্ছে সঞ্চয়, অর্থ। এত পজিটিভ শুক্র। 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা, কিন্তু তাহলেও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে কেন? তার কারণ হচ্ছে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে সূর্যের সাথে বসে আছে, বৃহস্পতির সাথে বসে আছে, বুধের সাথে বসে আছে। শনি এবং বুধের কানেকশন অত্যন্ত পজিটিভ, বারবার ধরে বলেছি। সবচেয়ে স্ট্রং যদিও সেটা 8 নম্বর ঘরে হয়, কিন্তু বুধ এবং শনি মানে অত্যন্ত ডেপথ। তাহলে তোমার ডেপথ আছে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বোঝা যাচ্ছে। কিন্তু তুমি চরম সফল হতে পারবে না যতক্ষণ না এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তুমি অফ করছো। এবার এই সফলতা মানে কিন্তু বৈবাহিক সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এরপরে চলে আসি মঙ্গলের অবস্থান। আমি কালকেই একটা বিবাহ নিয়ে একটা এমনি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে শিখিয়েছি, আমার প্রোগ্রাম তুমি দেখে নিও। মঙ্গলের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার বিবাহিত জীবনকে সমৃদ্ধশালী করার জন্য, সুখের করার জন্য। মঙ্গল কিন্তু অ্যাগ্রেশন, মঙ্গল কিন্তু ঊর্জা। আবার মঙ্গল এবং বুধ দ্বারা কিন্তু আমরা দায়িত্বকে, আমরা বলি না এই দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে, এটাকে কিভাবে আমি সম্পূর্ণ করব, দায়িত্ব সম্পূর্ণ করাকেও বোঝায়। প্রেম করার মধ্যে কতটা রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব নেওয়ার ব্যাপার রয়েছে আমি জানি না, কেননা প্রেম সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নেই। কিন্তু আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাতক জাতিকা এসছে যারা প্রেম করে বিয়ে করেছে এবং পরবর্তীকালে বলেছে 10 বছরের প্রেমজ সম্পর্ক, বিবাহ কিন্তু 10 মাসও টেকেনি। তার কারণ এই যে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা, সিকিউরিটি দান করার ব্যাপারটা, সেটা কিন্তু অত্যন্ত কঠিন। আর আমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কারোর সাথে দেখা করছি, আর আমি 24 ঘন্টাই তার সাথে থাকছি, তার পজিটিভিটি, তার নেগেটিভিটি, ভালো খারাপ সবকিছুকে অবজার্ভ করছি, সবকিছুকে মানিয়ে নিয়ে চলছি। এই জিনিসটা যদি দেখা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে প্রেম আলাদা জিনিস, বিবাহ আলাদা জিনিস। সুতরাং এই যে রেসপন্সিবিলিটি নিভানা যাকে বলে, এটা কিন্তু মঙ্গল দ্বারা ক্যালকুলেশন করতে হয়। তাহলে মঙ্গল কিন্তু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং বৃশ্চিকের ঘরে মঙ্গল বসে রয়েছে। স্বক্ষেত্রে মঙ্গল ভেরি ভেরি ঊর্জাগত জায়গা, রেসপন্সিবল পার্সন হিসেবে কিন্তু তোমাকে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখা দরকার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু মঙ্গল, মেষ। তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 3 নাম্বার ঘরে বসে থাকে, তখন কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে ঊর্জা, আমার যে রেসপন্সিবিলিটি, যেটাকে আমি পরিপূর্ণ করার কথা বললাম, সেটা ভুলভাবে চালিত হয়, ভুল মানুষের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কখনো করতে পারে না। এবং আমার যে ইন্টারনাল পাওয়ার, সেটাকে আমি যদি ঊর্জাই বলি, ঊর্জা মিসইউজ করে ফেলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে কিন্তু তোমাকে অবশ্যই ঠিক করা ভীষণ রকমের প্রয়োজন। কেমন? মনে রেখো 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, কুম্ভের ঘর, সে 4 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে গেছে। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা প্রাত্যহিক জীবনকেও বুঝি। আমি কিন্তু বারবার ধরে বলেছি, আমার বিবাহ, আমি পুরুষ, সুতরাং 7 নাম্বার ঘর আর শুক্র দ্বারা তা নয়। প্রত্যেকটা ঘরের কিন্তু এফেক্ট রয়েছে, মনে রাখার প্রয়োজন আছে প্রত্যেকটা ঘরের। তাহলে 6 নাম্বার ঘরটা প্রাত্যহিক জীবনযাপন কেমন ভাবে করব, শনি 4 নাম্বার ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স,
তাহলে আমি যদি বিয়ে করি, আমি যদি সংসার করি, আমার যে ব্যক্তিগত জীবন নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গল 2:1% মধ্যে দিয়ে শনিকে হিট করছে, এবং কেতু 9-6 8 নাম্বার 10 নাম্বার 2 নাম্বার ঘর দ্বারা মঙ্গলকে নেগেটিভ ইনফ্লুয়েন্স হিট করছে। কেমন? তাহলে শুক্র কিন্তু শনির ঘরে, সেই শনি 9-6 মঙ্গল, তাহলে 3-6-11 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল এবং শুক্র ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে যে বিবাহই তুমি করো না কেন, সেই বিবাহের জায়গাটা একদম কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে। এখন ব্যাপার যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র যেহেতু পজিটিভ হয়ে বসে রয়েছে, শনির নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে প্রেম করে বিয়ে করলে দেখা যাবে প্রথম অবস্থায় খুব ঘন ঘন খুব ভালো লাগবে, মাখো মাখো, একেবারে ওয়ান বেডে দেখা যাবে একজনের উপর আরেকজন চেপে শুয়ে রয়েছে, এক থালাতে ভাত খাচ্ছ। হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছে, এটাকে বোঝার প্রয়োজন আছে। কিন্তু আলটিমেট লক্ষ্য করা যাবে, যত দিন যাবে তত যখনই আস্তে 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 সময় যাবে, বন্ডিং বা এই যে গাঁটটা গিটটা তখন কিন্তু দুর্বল হতে শুরু করবে, বিশ্বাসের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, মর্যাদার জায়গাটা। এবং পরবর্তীকালে কিন্তু 498 কেস, আইন আদালত পুলিশি ঝামেলা আজকের দিনে তুমি লিখে রেখে দিও, তুমি আজকের দিনে লিখে রেখে দিও, এই ভিডিওটা এমনিতেই তুমি সেভ করে রাখছো। নেগেটিভিটি অফ না করে তুমি যদি বিবাহ করো তাহলে কোনো মতেই কিন্তু বিবাহ টিকবে না। প্রথমত তুমি যে বিবাহ করোনি এতদিন, এটার জন্য আমি অত্যন্ত হ্যাপি, কারণ বিবাহ করলে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স যেতই। আর বিবাহ তুমি যদি মানে পরবর্তীকালে তুমি যখন করবে, যদি নেগেটিভিটিকে অফ না করে করো, তাহলে আইন আদালত পুলিশি ঝামেলা 498 কেস এই জায়গাটা আসছেই, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। কেমন? আর আরেকটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 6369 কানেকশন 95 বহু বিবাহের কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে, এটাকেও খণ্ডন করা ভীষণ প্রয়োজন। এবং এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথম বিবাহ যেটি করবে সেটিকে কোনো মতে ঠিক করা যাবে না, বিয়ে করলে নেগেটিভ ইনফ্লুয়েন্স আসবেই। কিন্তু দ্বিতীয় বিবাহের জায়গা যদি রেকটিফাই করা যায় তাহলে কিন্তু সেটা সমৃদ্ধশালী হবে, এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য এই ছকের মধ্যে বিবাহের নেগেটিভিটিকে অফ করার আগে দুর্ভাগ্য যোগকে করতে হবে। কেননা সেই কারণের জন্যই আগেই কিন্তু আমি দুর্ভাগ্য যোগের কথা বললাম। এই যে প্রথম বিবাহের জায়গাটা নেগেটিভিটি অফ করা যাবে না, তার কারণ দুর্ভাগ্য যোগ খণ্ডন হয়ে রয়েছে। সায়েন্স বুঝতে হবে কোন জায়গাটায় নেগেটিভিটিটা রয়েছে, তাহলে বিবাহের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করতে হবে এবং দুর্ভাগ্য যোগের নেগেটিভিটিকে অফ করতে হবে, তারপর কিন্তু তুমি অবশ্যই বিবাহ করতে পারো। কেমন? এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরে কিন্তু শনি এবং সূর্যের মধ্যে বুধ চলে আসছে। বুধ মানে উপস্থিত বুদ্ধি, বা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা কোনো একটা এমন কিছু ঘটনা হচ্ছে যেটা তোমাকে আনন্দ দিচ্ছে না, ভালো লাগছে না, ইরিটেট হয়ে যাচ্ছ। ইরিটেট হয়ে গিয়ে কিন্তু ভুল ইমপ্লিমেন্ট করার জায়গা তোমার, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, ভাষা হতে পারে, সিচুয়েশন ক্রিয়েট করা হতে পারে, এবং যার দ্বারা কিন্তু পরবর্তীকালে আইনত জটিলতায় জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু তোমার ভীষণ সাবধান থাকতে হবে। বিশেষ করে এই যে 5 নাম্বার ঘরের সফলতার ঘরের অধিপতি গ্রহ যেখানে শুক্র বসে রয়েছে, সেই শনি কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে বসে আছে। সুতরাং ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহিত জীবন বা সাংসারিক জীবন কখনো হ্যাপি হবে না। এবং দুর্ভাগ্য যোগকে তুমি যদি অফ না করো, তুমি হয়তো ভালো বেতন পাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার ভেতরের যা কোয়ালিটি সেই অনুপাতে কিন্তু তুমি সফল হতে পারবে না। বুঝতে পারলাম? আবার বলছি, এই নেগেটিভিটি গুলোকে যদি তুমি অফ করো, তারপর এই ছক দ্বারা যেগুলো লক্ষ্য করা যাচ্ছে সেই ধরনের ফাইন্ড আউট করতে হবে, অটোমেটিক্যালি চলে আসবে না। যেমন তুমি আমাকে বলেছো আমার বিবাহ কবে হবে, আমি যেটা লক্ষ্য করতে পারছি 2022 সালের আগে একটা বিবাহের যোগ চলে গেছে। হ্যাঁ, 2022 সাল পর্যন্ত ছিল, তাহলে সেটাকে তুমি ব্যবহার করতে পারোনি। নেক্সট বিবাহের যোগ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 9 ডিসেম্বর 2023 থেকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেটা 11 নভেম্বর 2026 পর্যন্ত থাকবে। এটাকেও তুমি ব্যবহার করতে পারছো না। আবার বলছি, ব্যবহার করে যদি বললো এবার নিজের মতন বিয়ে করে নি, তাহলে দেখবে বিয়েটা টিকবেই না। তুমি লিখে রেখে দিও, 1 বছর যাবে, 1.5 বছর যাবে, 2 বছর যাবে, তারপরে ছোটাছুটি করবে আইন আদালত পুলিশি ঝামেলা।
নেগেটিভিটি অফ করতে হবে। তুমি বলেছো মেয়ে কেমন হবে, প্রথমত এই নেগেটিভিটিকে অফ না করে যাকে ইচ্ছে তাকে বিয়ে করে নিলে তাহলে কিন্তু এইটা বেকার প্রশ্ন। আমি শুধু এটাই তোমাকে বলতে পারি, মেয়ের নাম যেন সি দিয়ে হয়, অথবা পি দিয়ে হয়, অথবা টি দিয়ে হয়, অথবা আই দিয়ে হয়, অথবা ও দিয়ে হয়। তুমি বলেছো মেয়ের পরিবার কেমন হবে, একমাত্র মেয়ের সাথে বিয়ে করতে হবে। এবার তার ভাই থাকতে পারে, এবার তার দাদা থাকতে পারে, যে কেউ থাকতে পারে, কিন্তু কোনো বোন বা দিদি যেন না হয়, একমাত্র মেয়ে যেন হয়। ভাই দাদা থাকুক, কিন্তু একমাত্র মেয়ে যেন হয়। তুমি তারপরেই প্রশ্ন করেছো একমাত্র মেয়ে নাকি ভাই বোন থাকবে। ভাই দাদা থাকতে পারে, কিন্তু বোন যেন কখনো না থাকে। এইটা হচ্ছে সঠিক তোমার ছকের মধ্যে দিয়ে যার সাথে বিবাহ করলে নেগেটিভিটিকে অফ আগে করতে হবে, তারপর যার সাথে বিয়ে করলে তুমি সুখী হবে তার কিন্তু ডেসক্রিপশন বর্ণনা দেয়া হচ্ছে। তুমি চাইলেই কালকে যে কোনো খেদি পেঁচি বা যার সাথে বিয়ে করতে পারো, বিয়ে তো করতেই পারি, কিন্তু বিয়ে করাটাই বিয়ে নয়, বিয়ে একটা ইনস্টিটিউশন বলা হয়, তাই না? সুতরাং এইগুলোকে কিন্তু মেনটেন করে চলতে হবে। তুমি বলেছো কোন দিক দিয়ে মেয়ে শুভ হবে, কোন দিক থেকে ফাইন্ড আউট করলে, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো তার উত্তর দিক থেকে শুভ হবে, পূর্ব দিক থেকে শুভ হবে, বাদ বাকি দিকগুলো থেকে কখনো যেন ফাইন্ড আউট না করা হয়। সম্বন্ধ নাকি প্রেম, এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে প্রেম করে প্রেমজ সম্পর্কেও লক্ষ্য করা যাচ্ছে, আমাদের সম্বন্ধ করেও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রেম করলে ক্রাইটেরিয়া ফুলফিল নাও হতে পারে। এই ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি প্রেম হয় প্রেম। আমার যেটা মনে হয় সম্বন্ধ করেই করা উচিত, এই নিয়মগুলো মেনে চলা উচিত, এবং বিবাহের আগে জাতিকার প্রেডিকশন করিয়ে তার বৈবাহিক জায়গাটা বিশ্লেষণ করে নেওয়া, যদি নেগেটিভিটি থাকে সেটাকেও শর্ট আউট করে নেওয়াটা ভীষণ প্রয়োজন। মেয়ের এডুকেশন কেমন হবে, তোমার সাথে যার বিয়ে হবে অবশ্যই তাকে এডুকেটেড মেয়ে হতে হবে। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মেয়ের সাথে বিয়ে হলে তোমার সাথে তার বন্ডিংটাই ঠিক মতন হবে না, তোমার ছক দ্বারা যেটা বোঝা যাচ্ছে। তুমি বলেছো মেয়ে কি চাকরি করবে, অবশ্যই কিন্তু মেয়েকে চাকরি করতে হবে, অবশ্যই 100% মেয়েকে চাকরি করতে হবে। মানে গৃহবধূর সাথে বিয়েতে তোমার খুব একটা সমৃদ্ধশালী বা সুখকর জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। তুমি বলেছো মেয়ের বয়স কত হবে, তোমার বয়স যা তার থেকে 5 থেকে 7 বছরের ছোট যেন না হয়। ম্যাক্সিমাম 5 বছর ছোট হতে পারে, 7 বছর ছোট হতে পারে, 3 বছর ছোট হতে পারে, 2 বছর ছোট হতে পারে, বা সমবয়সীও হতে পারে, কিন্তু কখনো কিন্তু 7 বছরের ছোট যেন না হয়। কেমন, বিয়েতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই তো? নেগেটিভিটি অফ অবশ্যই করতে হবে, কোনো ভয় দেখাচ্ছি না, জোরও করছি না, তোমার উপর নির্ভর করছে। নেগেটিভিটি অফ না করে তুমি যদি বিবাহ করো তাহলে যে ক্রাইটেরিয়া বললাম সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলেও তুমি ইহজন্মে কোনোদিন বৈবাহিক সুখ পাবে না। আমার ভিডিওটা সেভ করে রেখে দিও এবং পরবর্তীকালে আমাকে জানিও, ইহজন্মে কোনোদিন তুমি বৈবাহিক সুখ পাবে না। শুক্র এবং মঙ্গলের অবস্থান, মঙ্গল এবং শনির অবস্থান, মঙ্গল এবং রবির অবস্থান, তুমি শুধু 490 কেস বা তোমার পুলিশি ঝামেলা, আইন আদালত, মামলা মকদ্দমা তা নয়, দেখবে মারাত্মক রকমের উল্টো পাল্টা ব্লেম দেবে তোমার নামে, যেই ব্লেম পাওয়ার উপযুক্ত তুমি নয়, যেই ব্লেমের ধারে কাজ দিয়েও তুমি যাবে না। বা দেখা যাবে সাডেন অকস্মাৎ ক্রোধী হয়ে গেলে, কেননা রবি এবং শনির মধ্যে বুধ চলে এসছে, হঠাৎ করে রেগে গিয়ে হঠাৎ করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে তুমি সেই ধরনের মানুষই নয়, ছকের মধ্যে দিয়েও বোঝা যাচ্ছে, কিন্তু একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে এলো, এটা লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের সময় তুমি জিজ্ঞাসা করেছো, বিয়ের সময় চলছে, কিন্তু যখনই আমি কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর মিনিমাম 7 মাসের পর থেকে, কিন্তু তার আগে ফাইন্ড আউট করো, কিন্তু 7 মাসের পর থেকে কিন্তু যেহেতু নেগেটিভিটি অফ হতে শুরু করে, তাই জন্য জীবনে 12 মাস মানে 1 বছর বা 1 বছর 2-3 মাস দিতে হয়, তারপর বিয়ে করতে হয়। আমার কাছে একটি মেয়ে এসেছিল বর্ধমান চেম্বারে, অনলাইনে প্রেডিকশন করিয়েছিল, তাকে আমি বলেছিলাম নেগেটিভিটি অফ করার পর কোনো পাত্র এলে যদি দেখিস যে এই পাত্রটা ঠিক আছে বিয়ে করার মতন, তাহলে অবশ্যই আমাকে জানাস, আমি একবার চেক করে দেব। এটা আমি একটা স্টুডেন্টকেও বলেছিলাম, রিসেন্ট একটি মেয়েকে বলেছিলাম। এবার সে কিন্তু কাজকর্ম করে, তার মা শিক্ষিত, পরিবার শিক্ষিত, এমন অপদার্থ
সে প্রত্যেকদিন আমাকে 10-12টা করে পাত্র, মানে আমি হচ্ছি ওই মানে মানে বিবাহের ওই জটক বিচার করে না ওই পুরোহিত গুলো, সেরকম প্রত্যেকদিন 11টা-12টা করে, 4-5টা করে, 2-3টে করে প্রত্যেকদিন এই 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 পাত্র পাওয়া গেছে, এবার বলুন কার সাথে বিয়ে করবে। তাহলে মানুষ কত অশিক্ষিত হয়। তাই জন্য মানে কি বলবো, কাউকে উপকার করাটাও বেকার। মানে সে কিন্তু কোনোদিন গুড মর্নিংও জানায় না, গুড নাইটও জানায় না। রেমেডিয়াল প্রসেস আপনি দেখুন তো, স্যার গুরুজি আমার এই পাত্র দেখা হয়েছে, এই পাত্র দেখা হয়েছে, এই পাত্র কার সাথে বিয়ে করলে ঠিক হবে। তাহলে এটা কত বড় ভুল। কিন্তু আমি বলি এক অর্থে, মানেবো যে এক অর্থে। দেখা গেল আমি নেগেটিভিটি অফ করলাম, এবার আমার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছে, ছেলেটার সব দিক দিয়ে আমার পরিবার আমি সবাই দেখলো যে এই পাত্রীটি ঠিক। এইবার দেখুন এর সাথে বিয়ে করছি, এর একদম ডেফিনিট ভাবে বিয়ে করছি, এর ঠিক হচ্ছে তো, কি কি রেকটিফিকেশনের প্রয়োজন আছে, যেটা রেকটিফিকেশনের প্রয়োজন সেটা রেকটিফাই করলাম। কখনো প্রত্যেকদিন 4-5টা করে আমি পাত্রের বা পাত্রীর এখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে দিলাম, আর সুমন্তজি চৌধুরী হাফ প্যান্ট পরে বসে রয়েছে মোবাইলের কাছে, কখন মানে সার্ভিস দেবে, আর তার আর কোনো কাজ নেই। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল মনে করেছো। তুমি বলেছো কিভাবে যোগাযোগ করব, একদম পরিষ্কার ভাবে কিন্তু তুমি বলেছো, তুমি বোধহয় বলেছো মায়ের দিক দিয়ে যোগাযোগ করবো নাকি। চন্দ্র অত্যন্ত স্ট্রং, সুতরাং মাতৃকুল থেকে তুমি যোগাযোগ করতেই পারো, কিন্তু প্রেমজ বিবাহ কখনো করবে না। চন্দ্র তোমার অত্যন্ত স্ট্রং, তুমি মানে মনের দিক দিয়ে অত্যন্ত ভালো ছেলে আমি লক্ষ্য করতে পারছি। মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাও এবং ভুলকে ঠিক, ঠিককে ভুল মনে করো। তুমি মায়ের দিক দিয়ে যদি কোনো আত্মীয় থাকে সেখান থেকেও কিন্তু তাদের দ্বারা যদি কোনো মানে আসে, তাহলে নেগেটিভিটি অফ করে তারপর তুমি অবশ্যই কিন্তু বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারো, কিন্তু প্রেমজ বিবাহ করো না। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি যেই হোক, কর্মের জায়গা নয়, এই জায়গায় হচ্ছে সি দিয়ে, ডি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, টি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধান। তারা কিন্তু বাইরে কেমন ভালো আছিস বাবা, ভালো আছো, আর ভেতরে তাহলে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। 16ই জুলাই থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত, 16ই জুলাই 2024, 29শে ডিসেম্বর 2024 এই বছরেই কিন্তু 2 চাকা থেকে, 4 চাকা থেকে এবং বহু চাকা থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান তোমাকে হতে হবে। আর জল রিলেটেড মানে জলজ অঞ্চলের পাশে কর্মভূমি না হওয়া ভালো, জলজ অঞ্চলের পাশে নিজের ঘর না হওয়া ভালো, বা যখন জল খাবে যে কোনো জল খেয়ে নিও না। আর খাদ্য থেকে কিন্তু বিষক্রিয়া মানে ফুড পয়জন হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকেও ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে। অন্ধের মতন কাউকে কখনো বিশ্বাস করে নিও না, আর ইমোশনালি কখনো কিন্তু কোনো কিছু করো না। তাছাড়া পুরোটাই ভালো লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভিটি গুলোকে অফ করা ভীষণ প্রয়োজন, এবং বিবাহের নেগেটিভিটি শুধু অফ করলে হবে না, তার আগে দুর্ভাগ্য যোগকেও অফ করার প্রয়োজন। কেননা আগেই বোঝালাম কেন, এই দুটো নেগেটিভিটি অফ করলে তোমার কর্মক্ষেত্রে প্রচুর সফল, এবং তোমার কিন্তু অর্থনৈতিক জায়গা অত্যন্ত স্ট্রং আমি লক্ষ্য করতে পারছি। আগেও এতক্ষণ ধরে যেটা বললাম সেটাও স্ট্রং, এবং তারপর তুমি বিবাহ করতে পারবে। বিবাহ করার সময় যদি খুব প্রয়োজন হয় তখন অবশ্যই, কিন্তু আমি বললাম বিবাহ করার আগে ঠিকঠাক করে পাত্রী চয়েস করবে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করবে, তার একবার প্রেডিকশন করে নিও। প্রেডিকশন করে নেগেটিভিটি থাকলে সেই নেগেটিভিটিকে আমি মানে শর্ট আউট করে দেবো। তা বলে কখনো প্রত্যেকদিন 3-4টে করে যে পাত্রীর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিও না। আমি বেকার, অলস, ঘরের মধ্যে বসে মোবাইল ফোবিয়া যুক্ত নই, যেটা আমার কিছু ছাত্রছাত্রীও নয়। তারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, ভেবেছে রেমিডি অ্যাপ্লাই করে নিয়েছে, এবার আমার সব নেগেটিভিটি অফ হয়ে গেল, আর আমার সাথে যোগাযোগ রাখেন। আমি বারবার ধরে বলেছি, যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে তারা প্রত্যেকে সকালবেলায় ঘুম থেকে উঠে গুড মর্নিং, রাত্রিবেলায় শুতে যাবার আগে গুড নাইট। এটা কিন্তু 80 বছর, 90 বছর, 70 বছর, 60 বছরের জাতক জাতিকারা করে, এটা ডাক্তারেরা করে, ইঞ্জিনিয়ারেরা করে, উকিলরা করে, হ্যাঁ কি বলবো, শিক্ষকেরা তো করেই, বিজনেসম্যানেরা করে, হাই প্রোফাইল বিজনেসম্যানেরা। কেননা যারা আমার আন্ডারে রয়েছে তারা আমার সবাই কিন্তু আমার স্টুডেন্ট, আমার সন্তান। যদি তুমি নিজেকে নিয়োজিত করতে পারো, স্যারেন্ডার করতে পারো, আমার সামনে মাথা ঝোঁকাতে পারো,
এবং আমাকে স্যার বলতে পারো মিস্টার সুমন্ত না বলে, তবেই নেগেটিভিটিকে অফ করবো। তা না হলে তুমি অন্য যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নেগেটিভিটিকে অফ করতেই পারো। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।